রোমান সাম্রাজ্য, উফ, নামটা শুনলেই কেমন একটা বিশাল জটিল ইতিহাসের ছবি চোখে সামনে আসে, তাই না? একদম। প্রায় 1000 বছরের এক লম্বা সময় ধরে এর প্রভাব। ঠিক। পশ্চিমা বিশ্বকে তো বলতে গেলে এরাই গড়ে তুলেছে বহু দিক থেকে। তা ঠিক, আমাদের হাতে বেশ কিছু উৎসও আছে কিন্তু। হ্যাঁ, ওগুলো থেকেই আমরা একটু গভীরে যাওয়ার চেষ্টা করব। রোমের উত্থান, কিভাবে চলতো এ বিশাল সাম্রাজ্যটা, আর কি রেখে গেল তারা। যেমন ধরুন ঐতিহাসিক লিপি বা প্রত্নতাত্ত্বিক জিনিসপত্র, এমনকি পুরনো মুদ্রা, এগুলো থেকে অনেক কিছু বোঝা যায়। আচ্ছা, আর শুরুটা তো বেশ ইন্টারেস্টিং, ওই মেথ দিয়ে, রোমুলাস আর রেমাস। হ্যাঁ, সেই নেকড়ে মায়ের দুধ খেয়ে বড় হওয়া, তারপর ভাইয়ের হাতে ভাই খুন হয়ে শহর প্রতিষ্ঠা, বেশ অদ্ভুতুরে গল্প কিন্তু এর মধ্যেই কি আসল ব্যাপারটা লুকিয়ে আছে? সামরিক শক্তি, কিছু অন্যরকম কৌশল? কিছুটা তো বটেই। এই পৌরাণিক কাহিনীর আড়ালেই ছিল আসল শক্তি। আজকের এই আলোচনায় আমরা রোমের এই দুটো দিকই দেখব, কিভাবে তারা একদিকে সবাইকে সাথে নিত, আবার অন্যদিকে ছিল সংঘাতিক নিষ্ঠুর। তাহলে গোড়ার গল্পটাতেই আসি। ওই যে মেথটা ভাই ভাইকে মেরে শহর বানাচ্ছে, এটা কি একটু প্রতীকী? যেন শুরুতেই হিংস্রতা আর বিস্তার লাভের ইচ্ছেটা। হ্যাঁ, মনে হতেই পারে। আর ওদের মূল্যবোধ কেমন ছিল তার একটা ধারণা পাওয়া যায় স্কিপিও বারবাতাসের সমাধি লিপি থেকে। ও হ্যাঁ, ওটাতে তো লেখা আছে শক্তি, প্রজ্ঞা, বিজয়ের কথা। এগুলোই কি ওদের মূল চালিকা শক্তি ছিল? নিঃসন্দেহে এগুলোই ওদের এগিয়ে নিয়ে গেছে। তবে শুধু ভাবনা বা মূল্যবোধ নয়, আসল কারণটা ছিল ওদের দারুণ একটা কৌশল। কৌশল কি রকম? ওরা পরাজিত শত্রুদের শুধু দমিয়েই রাখত না, বরং তাদের নিজেদের সেনাবাহিনীতে জায়গা দিত। নিজেদের বাহিনীতে? বাহ! হ্যাঁ, ভাবুন একবার, এর ফলে ওদের লোকবল কতখানি বেড়ে গিয়েছিল। বিশাল ব্যাপার তো। একদম। কিছু পুরনো মুদ্রায় দেখবেন সৈন্যেরা একসাথে শপথ নিচ্ছে। এটা আসলে ওই জোট বাঁধারই একটা ছবি। এটাই ওদের প্রায় অজেয় করে তুলেছিল। শুধু সৈন্য সংখ্যা বাড়েনি, বিজিত এলাকার মানুষের আনুগত্যও কিছুটা পাওয়া গেছিল। তার বিশাল সৈন্যবাহিনী আর সবাইকে সাথে নেয়ার নীতি, এই মিলিয়ে সাম্রাজ্যটা টিকিয়ে রেখেছিল। আচ্ছা, এদের দৈনন্দিন কাজকর্ম কেমন ছিল? রাস্তাঘাট তো দারুণ বানিয়েছিল শুনেছি। ঠিক তাই, ওই রাস্তাগুলোই ছিল যেন সাম্রাজ্যের শিরা উপশিরা। বাণিজ্য, সৈন্য চলাচল সব সহজ হয়ে গেছিল। মাইল ফলক বসিয়ে দূরত্ব মাপার ব্যবস্থা নাকি ছিল? হ্যাঁ, আর বাণিজ্যের কথা যদি বলেন, সে তো অবাক করার মতো। যেমন ধরুন ওই টেরা সিগিলাটা, লাল মাটির পাত্রগুলো। হ্যাঁ, ওগুলো তো সাম্রাজ্যের সব জায়গায় পাওয়া গেছে। ঠিক, এটাকে বলতে পারেন সে যুগের বিশ্বায়নের একটা প্রাথমিক ধাপ। ইন্টারেস্টিং। আরও একটা জিনিস শুনলে অবাক হবেন, স্পেনের রূপোর খনি থেকে যে দূষণ হতো তার কণা নাকি পাওয়া গেছে গ্রিনল্যান্ডের বরফের তলায়। বলেন কি, গ্রিনল্যান্ডে সেই সময়? হ্যাঁ, ভাবা যায় মানুষের কাজের প্রভাব কতদূর পৌঁছাতে পারত। অবিশ্বাস্য। আচ্ছা, শুধু বাণিজ্য বা মিলিটারি শক্তি দিয়ে তো এত বড় সাম্রাজ্য চলে না। নিশ্চয়ই প্রশাসনিক কোনো কৌশল ছিল? অবশ্যই ছিল। আর এখানেই আসে রোমান নাগরিকত্বের ব্যাপারটা। এটা ওদের সাফল্যের অন্যতম বড় কারণ। নাগরিকত্ব সিটিজেনশিপ? হ্যাঁ, রোমানরা সময়ের সাথে সাথে অনেক বিজিত মানুষ বা বাইরের লোকদেরও নাগরিকত্ব দিত। স্পেনের কার্তেইয়া শহর তৈরির সময়ে এর শুরুটা দেখা যায়। আর চূড়ান্ত রূপটা? সেটা দেন সম্রাট কারাকাল্লা 212 খ্রিস্টাব্দে। তিনি সাম্রাজ্যের প্রায় সব স্বাধীন অধিবাসীকে রোমান নাগরিক করে নেন। যদিও এর পেছনে ট্যাক্স আদায়ের সুবিধার কথাও অনেকে বলেন। তার রোমান হওয়াটা শুধু জন্মসূত্রে ছিল না, যে কেউ হতে পারত। ব্যাপারটা ঠিক সেরকম সরল না হলেও সুযোগ ছিল। যেমন ধরুন উত্তর আফ্রিকার লোলিয়াস উরবিকাস একেবারে সাধারণ অবস্থা থেকে উঠে এসে ব্রিটেনের গভর্নর হয়েছিলেন। সত্যি নাকি? অথবা ধরুন ব্রিটেনে পাওয়া রেজিনার সমাধিলিপি, একজন সিরীয় মহিলা আর তার ব্রিটিশ স্বামী। সেখানে সিরীয়, ব্রিটিশ, রোমান সব সংস্কৃতির একটা মিশ্রণ দেখা যায়। বাহ, বেশ একটা কসমোপলিটন ব্যাপার ছিল তাহলে। ছিল তো বটেই, তবে এর একটা অন্ধকার দিকও ছিল। সেটা হলো দাসপ্রথা। ও আচ্ছা, সেটা তো ছিলই। হ্যাঁ, এই যে এত ঐশ্বর্য, এত চাকচিক্য, যেমন সম্রাট হেড্রিয়ানের ভিলা, এর পেছনে ছিল অগণিত দাসের শ্রম। সেটা ভুললে চলবে না। ঠিক। আচ্ছা, সাম্রাজ্যের ভেতরে তো তাহলে শুধু রাজনৈতিক বা ভৌগোলিক বদল আসেনি, ধর্মবিশ্বাসেও তো বড় পরিবর্তন এসেছিল। ঠিক ধরেছেন।
বহু দেবদেবীর পুজো থেকে একেশ্বরবাদী খ্রিস্ট ধর্মের দিকে যাত্রা। এটা একটা বিরাট ঘটনা। আর সম্রাট কনস্টান্টাইনের খ্রিস্ট ধর্মগ্রহণ? সেটা তো এক যুগান্তকারী মুহূর্ত। শুধু সম্রাট আর চার্চের সম্পর্ক বদলায়নি, পুরো পশ্চিমা সভ্যতার ইতিহাসটাই অন্যদিকে মোড় নেয় এর ফলে। অনেকে তো বলেন রোমের পতন হয়েছিল বিশেষ করে পশ্চিমে 476 খ্রিস্টাব্দে। হ্যাঁ, ওই তারিখটাকে ধরা হয় বটে, কিন্তু পতন শব্দটা হয়তো একটু সরলীকরণ হয়ে যায়। তাহলে কি বলা উচিত, রূপান্তর? আমারও তাই মনে হয়, কারণ পশ্চিমের রাজনৈতিক একতা হয়তো ভেঙেছিল, কিন্তু রোমান আইন, ল্যাটিন ভাষা, স্থাপত্য, প্রশাসন এগুলো তো হারিয়ে যায়নি। সেগুলো টিকে ছিল। হ্যাঁ, টিকে ছিল এবং পরের ইউরোপকে ভীষণভাবে প্রভাবিত করেছে। আর পূর্ব দিকে বাইজেন্টাইন সাম্রাজ্য তো আরও 1000 বছর ছিল। ঠিক। তাই এটাকে হঠাৎ পতনের চেয়ে একটা লম্বা রূপান্তর প্রক্রিয়া বলাই ভালো। পরের যুগের অনেক শক্তি তো নিজেদের রোমের উত্তরাধিকারী ভাবত। সব মিলিয়ে রোমের গল্পটা তাহলে একই সাথে ক্ষমতা, অন্তর্ভুক্তি, নতুনত্ব আর হ্যাঁ, নৃশংসতারও এক জটিল বুনন। একদম। রোমান ঐতিহাসিক ট্যাসিটাসের ওই কথাটা মনে পড়ে যাচ্ছে। ওরা একটা মরুভূমি তৈরি করে আর সেটাকেই শান্তি বলে। কথাটা কিন্তু বেশ ভাবায়। ভীষণ প্রাসঙ্গিক, তাই না? আজকের দিনেও বিশাল সাম্রাজ্য বা প্রভাব তৈরির পেছনে যে বিরাট মূল্য দিতে হয়, সেটা নিয়ে রোমানদের এই সোজাসাপটা কথাটা আমাদের নিজেদের সময়টাকে বুঝতে কতটা সাহায্য করে। ঠিক, ক্ষমতা অর্জন, অন্যদের আপন করে নেওয়া, আবার সেই ক্ষমতারই নির্দয় ব্যবহার। রোমের এই জটিল উত্তরাধিকার নিয়ে আমাদের হয়তো আরও অনেক ভাবার অবকাশ আছে।